এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প প্রেম ও প্রহার। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। এই গল্পে ব্যবহৃত কিছু শব্দবন্ধ ছোটদের জন্য উপযুক্ত নয়। শ্রোতাদের এই বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুরু হচ্ছে প্রেম ও প্রহার। খবরদার মাগি, মুখ সামলে কথা কইস, নইলে না জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। ইস, রাগ দেখো পুরুষের, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবে না। জুতো পাবে কোথা তাই শুনি? বাপের জন্মে জুতো কখনো পায়ে দিয়েছিস রে মিনসে? চুপ রাও হারামজাদি শুয়োরকে বাচ্চা। তুই আমার বাপ তুললি? এত বড় আসপদ্দা তোর? তুলেছি, ঝাঁটা তুলিনি, এই তোর বাপের ভাগ্যি। তোল না ঝাঁটা, তোর কগাছা ঝাঁটা আছে তাই দেখি একবার। খুঁটে করুনির বেটিকে বিয়ে করে রাজার হালে রেখেছি, তুই আমায় ঝাঁটা দেখাবি বই? নইলে আর কলিকাল বলেছে কেন? কি আমায় নাজার হালে নেকেছেন গো? আমি নোকের বাড়ি ধান ভেঙে বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে যা দুটো পয়সা আনি তাই দিয়ে সংসার চলে। খেটে খেটে গতর আমার জল হয়ে গেলে গো, উনি আমায় নাজার হালে নেকেছেন। যে পুরুষ পয়সা রোজগার করতে জানে না তারা তো তেজ কিসের? হ্যাঁ না, আমি কি আর পয়সা রোজগার করতে জানি? যত জানিস তুই। গেল বছর ওই শ্যামপুরে বাবুদের বাড়ি খানসামাগিরি করতে যাইনি আমি? আমার খোরাক পোশাক আর 5 টাকা মাইনে হয়নি, তখন কেঁদে কেটে অনর্থ করেছিলি কেন? ওগো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে বসো, যা জুটবে তাই দুজন মিলে মুঠো মুঠো খাবো। কে বলেছিল রে মাগি? হ্যাঁ, কে বলেছিল? না, আমি রোজগার করতে জানি না। আমার মতো হুঁশিয়ার একজন খানসামা কোনদিনও দেখেছিস তুই? এখানে আর কটা খানসামা আছে আমার মতো হুঁশিয়ার বল দেখি? এ গায়ে আমার কথা তো কেউ বোঝে না, তাই এই বিষ হারিয়ে ধরা সাপ হয়ে বসে আছে। সাপ তাও বলি কি, আমি বাড়িতে বসেই থাকি, তুই খাটিস আর আমি খাটি না। মাছ ধরে না আনলে সেটা তুই খেতিস কি দিয়ে বল দেখি? হ্যাঁ, এদিকে মাছ না হলে যে একেবারে খাবি খায়, এক গ্লাস ভাত মুখে ওঠে না। মাগি মনে করি খোঁটা দেব না, তাও তোর স্বভাবের গুণে দিতেই হয়। বেলা 8টার সময় স্বামী স্ত্রীতে এসব কথা হচ্ছিল। পদ্মা তীরের রায়গঞ্জ গ্রামে খড়ে ছাওয়া কুটিরের দাওয়ায় বসে ভজহরি গোপ আর মোক্ষদার মধ্যে। ভজহরি ভুড়ুক ভুড়ুক করে আবার তামাক টানতে লাগল। মোক্ষদা দেওয়ালের কাছে সরে বসে পা দুটো ছড়িয়ে দিয়ে নিজের হাঁটু দুটোতে করুণভাবে হাত বোলাতে লাগল। কাল থেকে আমার শরীরটা খারাপ, গতরের ব্যথায় মরে যাচ্ছি। বললুম মুখুজ্জের বাসন কখানা মেজে দিয়ায়, তাতে অমনি বাবুর অপমান হলো। আমি পুরুষ মানুষ হয়ে বাসন মাজবো? আমি বললুম, যে পয়সা রোজগার করতে পারে না সে আবার পুরুষ মানুষ কিসের? এই তো বলেছি, তাতেই অমনি জুতিয়ে আমার মুখ ছিঁড়ে দিতে এলে। এমন লোকের হাতেও আমি পড়েছিলাম গো মা গো, উঠতি বসতি আমার নাতি ঝাঁটা মারে। মোক্ষদা চোখে আঁচল দিয়ে কাঁদতে আরম্ভ করল। ভজহরি তামাক খেতে খেতে স্ত্রীর দিকে আর চোখে দেখতে লাগল। স্ত্রীর চোখের জলে তার পৌরুষের গর্ব এবার টলমল করে উঠল, বুঝিবা ভেসেই যায়। হুঁকো দরজার কোণে ঠেকিয়ে রেখে কাছে গিয়ে স্ত্রীর মুখ থেকে তার হাত আর আঁচল সরিয়ে দিয়ে নিজের কোঁচার খুঁটে তার চোখ মুছিয়ে দিল। দেখি এদিকে দেখি। বলি, অত কান্না হচ্ছে কিসের জন্য? তোকে তো মারিও নি, কিছুই না, দুটো মুখের কথা বলেছি। ঠিক আছে, আমি যাচ্ছি, না হয় ওই বাসনগুলো মেজে দিয়ে আসছি। তাক, তোমায় আর যেতে হবে না, আমি গিয়ে বাসন কখানা মেজে দিয়ে আসছি। আহা, তোর তো গতরে ব্যথা, নাই বা গেলি। আমি তো যাচ্ছি নাকি? তুই এক কাজ কর, এই রোদ্দুরে পিঠ দিয়ে একটু শুয়ে থাক, আমি বাসনটা মেজে দিয়ে গিন্নিমার কাছ থেকে বরং একটু তারপিন তেল চেয়ে আনবো।
তোকে বেশ করে মালিশ করে দেবো, বুঝলি? ব্যথাটা অনেকটা কমবে তাহলে। স্বামী স্ত্রীতে এমন ঝগড়া লেগেই থাকতো। মাঝে মধ্যে কিলটা চরটা যে চলতো না তাও নয়, তবে ঝগড়া মিটতেও বেশি সময় লাগতো না। দিন 15 পরে একদিন দুজনের ঝগড়া সাংঘাতিক হয়ে উঠল। আগের বারের মতো সহজে মেটারও নাম নিল না। মোক্ষদা দুঃখ ধান্দা করে যা 2-4 পয়সা আনত তা থেকে বাঁচিয়ে কিছু সঞ্চয় করবার চেষ্টা করত। সেই সঞ্চিত টাকা কোথায় লুকোনো থাকত তা ভজহরি জানত। একদিন স্ত্রীর অনুপস্থিতিতে সে সেই গোপন জায়গা থেকে টাকা চুরি করে ছিপে লাগাবার জন্য একটা পিতলের হুইল কিনতে শহরে গেল। সন্ধ্যের সময় বাড়ি ফিরে পুকুর ঘাটে হাত পা ধুয়ে এক ছিলিম তামাক সেজে বসেছিল। এমন সময় মোক্ষদা দত্তদের গোয়ালে সাজাল দিয়ে বাড়ি ফিরে এলো। টাকা যে চুরি গেছে তা সে আগেই জানতে পেরেছিল এবং সন্দেহ ঠিক লোককেই করেছিল। কুলুঙ্গির উপর সেই নতুন চকচকে হুইলটি দেখা মাত্র মোক্ষদার মুখ আগ্নেয়গিরির মতো কথার লাভা উদ্গীরণ করতে আরম্ভ করে দিল। অন্য পক্ষ চুপ রইল না। অবশেষে রাগের বশে ভজহরি তাঁর হুঁকো থেকে জ্বলন্ত কোলকে খুলে মোক্ষদার মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারল। সে আগুন মোক্ষদার মুখে লাগলো না, কিন্তু তার শাড়িতে আর গায়ে ছড়িয়ে পড়ল। আগুন ঝেড়ে ফেলে মোক্ষদা পাগলের মতো ছুটে এসে ভজহরির হাত থেকে তার হুঁকোটা কেড়ে নিল। তারপর সেই হুঁকো দিয়ে জোরে তার মাথায় বাড়ি মারল। হুঁকোর খোলটা চুরমার হয়ে গেল। জাঠ মোক্ষদার হাতে রইল। বাপ বলে ভজহরি মাথায় হাত দিয়ে সেইখানে বসে পড়ল। তখন সেই জাঠ দিয়ে মোক্ষদা তার পিঠে পটাপট ঘা কতক বসিয়ে দিয়ে একটু সরে চালের খুঁটি ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। এইবার ভজহরি কিভাবে তাকে আক্রমণ করবে আর ওই আক্রমণ কিভাবে আটকাবে সেটাই ভাবতে লাগলো। কিন্তু ভজহরি তাকে আক্রমণ করল না। 2 হাতে মাথা চেপে ধরে উহু উহু করতে করতে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে দাওয়া থেকে উঠোনে নামল। কিছু দূর গিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, দাঁড়া শালি হারামজাদি, তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিস তো। আমি যাচ্ছি পুলিশে নালিশ করতে। 3 বছর তোকে যদি আমি জেল না খাটাই তাহলে আমি 1 মিনিটের ছেলে নই, বলে রাখলাম। বলে সে বেরিয়ে গেল। ভজহরি চলে যাওয়ার পর মোক্ষদা কিছুক্ষণ আগের মতো দাঁড়িয়ে হাঁপাতে লাগল। শ্বাস স্বাভাবিক হলে ধীরে ধীরে সেইখানে বসে পড়ল। সত্যি মিনসের মাথা পেটেছে নাকি? হুকোর খোলের গায়ে কখনো মাথা ফাটে? দেখ, ওসব মিনসের ঢং। কিন্তু গেল কোথা? সত্যি কি থানায় গেল নাকি? থানায় আর যেতে হবে নি। থানা এখানে প্রায় 2 কোষ দূর। এখনই ফিরে আসবে বোধহয়। মনকে এইভাবে প্রবোধ দিয়ে মোক্ষদা বাড়ির কাজে লেগে গেল। কাজ করে আর বাইরে তাকিয়ে তাকিয়ে দেখে স্বামী ফিরল কিনা। কাজ শেষ হয়ে গেল। জ্যোৎস্না ভরা উঠোনের দিকে তাকিয়ে মোক্ষদা চুপ করে রোয়াকে বসে রইল। রাত্রি 1 প্রহর কি 1.5 প্রহর হল, কিন্তু স্বামী ফিরল না। তখন মোক্ষদার মনে হল, এত রাত হয়ে গেল, ওই মিনসে নিশ্চয়ই থানায় গিয়েছে। তার একটু রাগ হলো, আবার ভয়ও হলো। সেপাই এসে সত্যিই কি তাকে থানায় ধরে নিয়ে যাবে? মোক্ষদা উঠে সদর দরজা বন্ধ করে দিয়ে এলো। ক্রমে তার ঘুম পেতে লাগল। খুব খিদেও পেল। একবার ইচ্ছে হলো স্বামীর জন্য ভাত ঢাকা দিয়ে রেখে নিজে খেয়ে নেয়। আবার ভাবল, না থাক, যদি তাকে ধরিয়ে দেবার জন্য সেপাই সঙ্গে করে আনে, এসে দেখুক। যে বউয়ের সঙ্গে সে এমন ব্যবহার করল, সেই বউ তার স্বামীর খাওয়া হয়নি বলে নিজে উপোস করে আছে। তাই সে না খেয়ে রোয়াকে আঁচল বিছিয়ে শুল, আর একটু পরেই ঘুমিয়ে পড়ল। মোক্ষদার যখন ঘুম ভাঙল, তখন গভীর রাত্রি। চাঁদ অস্ত গেছে, শেয়াল ডাকছে।
তার বিশ্বাস শেয়ালেরা প্রহরে একবার করে ডাকে। রাত এখন 2 প্রহর নাকি 3। খিদে যা পেয়েছে তাতে 3 প্রহরই হবে। থানার লোকে সম্ভবত স্বামীকে বলেছে, এত রাত্রে গিয়ে আর কি হবে, তুই এইখানে শুয়ে ঘুমা, কাল সকালে তোর বউকে গ্রেফতার করতে যাব। কাল বেলা 1 প্রহর আন্দাজ সে সেপাই নিয়ে নিশ্চয়ই আসবে। মোক্ষদা উঠে মুখে হাতে জল দিয়ে স্বামীর জন্য ভাত তরকারি ঢাকা দিয়ে রেখে যা বাকি রইল তাই নিজে খেতে বসল। মাছের চচ্চড়ি খেতে খেতে তার মনে হলো, আমি খেতে ভালোবাসি বলেই হয়তো মাছ ধরতে উইল কিনে এনেছিল গো। অমন করে নাঞ্চনা করে আমার ভালো হয়নি। মোক্ষদার 2 চোখ জলে ভিজে উঠল। খাওয়া শেষ করে সে মুখ হাত ধুয়ে রোয়াকে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে ঢুলতে লাগল, তারপর শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নিজের কুটিরের কাজ সেরে অন্য বাড়ির কাজ করতে বেরিয়ে গেল। সব সেরে বাড়ি ফিরতে প্রায় 1.5 প্রহর বেলা হল। আসবার সময় তার ভয় করতে লাগল, হয়তো বাড়ি গিয়ে দেখবে যে সেপাই নিয়ে তার স্বামী ফিরে এসে তারই অপেক্ষায় বসে আছে। তাই বাড়িতে না ঢুকে প্রথমে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখল। উঠোনে বা রোয়াকে কাউকে দেখতে পেল না। অন্যদিন এই সময় সে উনুন ধরিয়ে রান্না শুরু করে। আজ আর রাঁধবার জন্য তার কোনো ব্যস্ততা দেখা গেল না। আমি ওর জন্য রেডি বেরি রাখি, আর উনি সেপাই এনে আমায় দড়িয়ে দিয়ে আরাম করে ভাত খেতে বসুন। রাঁধবে না আরো কিছু। সুতরাং মোক্ষদা উনুন ধরাল না। বেলা ক্রমে 2 প্রহর হল, 2.5 প্রহর হল, না স্বামী না সেপাই, কই কেউই আসে না। তবে কি সে থানায় যায়নি? গেলটা কোথায়? বিভাগী হয়ে চলে গেল নাকি? এইসব ভাবনা চিন্তায় দিন কেটে গেল। এতক্ষণ পর্যন্ত মোক্ষদা কিছুই খায়নি। স্বামীর জন্য গত রাত্রে যে ভাত ঢাকা দিয়ে রেখেছিল তাই বের করে খেতে বসল। ভাবল স্বামী যদি আসে তাকে গরম ভাত রেঁধে দেবে, কিন্তু ভাত রাঁধতে হল না। ভজহরি ফিরল না। কেঁদে কেটে মোক্ষদা শেষে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে মোক্ষদা ভাবল, এ কোনো কাজের কথা নয়, তা নাই গিয়ে একবার খবর নিয়ে আসি, সে আমার নামে নালিশ করেছে কিনা। তখনই ঘর বন্ধ করে কিছু পয়সা আঁচলে বেঁধে থানার দিকে চলল। থানায় গিয়ে শুনল, কোনো গ্রামের কোনো গোয়ালা বা ভজহরি কেউই নিজের স্ত্রীর নামে নালিশ করতে আসেনি। তবে দারোগা বাবু, আমার স্বামী গেল কোথায়? কবে আর কি অবস্থায় তার স্বামী নিরুদ্দেশ হয়েছে সেই সব কথা মোক্ষদার মুখে শুনে দারোগাবাবু হুকুম দিলেন, ওরে, সেই কাপড়ের পুঁটলিটাকে মালখানা থেকে বের কর দেখি। পুটুলি খোলা হলে দারোগা জিজ্ঞাসা করলেন, এই যে এই দেখ, এই ধুতি, এই গামছা তুই চিনিস? এ তো তারই ধুতি, তারই গামছা। তবে সে কোথায় গেল দারোগা বাবু? এই তো গতকাল সকালে একজন মাঝি এসে এই ধুতি আর গামছা দিয়ে গেছে। কোথা পেয়েছে দারোগা বাবু? রায়গঞ্জের ঘাটে। তা সে কোথা গেল? আরে মাঝি সেখানে নৌকা বেঁধে রান্নার জোগাড় করছিল, বুঝলি। রাত আন্দাজ 1 প্রহর নাগাদ সে দেখতে পায় একটা কালো লম্বা মতো লোক তীরে এসে ধুতি গামছা ছেড়ে জলে ঝাঁপিয়ে পড়ল। আত্মহত্যা করবার জন্য ঝাঁপ দিয়েছে মনে করে মাঝিও নৌকো খুলে জলে নেমে পড়ে, কিন্তু কোথাও তাকে ভেসে উঠতে দেখেনি। মাঝি এই ধুতি আর গামছা তার নৌকায় তুলে রেখেছিল। এই শুনে মোক্ষদা অজ্ঞান হয়ে পড়ে গেল। দারোগাবাবু অনেক যত্ন করে তার জ্ঞান ফেরালেন। ভজহরির নাম ধাম, বয়স, পেশা আর আত্মহত্যা করবার কারণ সব জেনে নিয়ে তা ডায়েরি লিখে মোক্ষদাকে বাড়ি ফিরে যেতে উপদেশ দিলেন। মোক্ষদা কোনো মতে স্বামী শ্রাদ্ধ শান্তি শেষ করল। তারপর সেই ভাঙা কুটিরেই বাস করতে লাগল।
কোনো কাজ করতে তার আর ইচ্ছে হয় না, কেবল বসে বসে কাঁদতে ইচ্ছে হয়। কিন্তু পেট বড় শত্রু। আবার দুঃখ ধান্দা করতে মোক্ষদাকে বের হতে হলো। গায়ে মাথায় সে আর তেল মাখে না, রুক্ষ স্নান করে, দিনের শেষে এক মুঠো চাল সেদ্ধ করে খায়, তারপর দরজা বন্ধ করে শুয়ে কেবল কাঁদে। এখন কেঁদেই তার সুখ। কিন্তু গ্রামের দুষ্টু লোক তার এ সুখেও বাদ সাধল। মোক্ষদার বয়স এখনো 30 বছরের নিচে। একা বাস করে। অনেক রাতে বদলোক এসে তার দরজায় ধাক্কা দিয়ে স্তুতি মিনতি আরম্ভ করল। এই মোক্ষদা, খোল না মাইরি। এই শোন না, একটু তোর মুখটা দেখবো। কি রে এই মোক্ষদা? দূরা দূরা। কি রে শোন? বেটা মিনছে, সোনামণি, দূরা বলছি। রাগ করছিস কেন? একবার একটু বেরো। নিতান্ত অতিষ্ঠ হয়ে মোক্ষদা ঝাঁটা হাতে বের হতো, তাতেও শান্তি নেই। ক্রমে সে উদ্ব্যস্ত হয়ে উঠল। এমন সময় একদিন ওপাড়ার কামারদের বিধবা বউ নিস্তারিণী কলকাতা থেকে গ্রামে ফিরে এলো। সে কলকাতায় লোকের বাড়ি কাজ করে। বোনপোর বিয়ে উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি ফিরেছে। তার কাছে কলকাতার কথা শুনে মোক্ষদার মনে হল বদলোকের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় এখন কলকাতায় চলে যাওয়া। নিস্তারিণী তাকে ভরসা দিয়ে বলল, একখানা ভালো বাড়ি দেখে সেখানে তোকে কাজ জুটিয়ে দেব, কোনো কষ্ট হবে না। কিন্তু দিদি, যে বয় গা ছাড়লাম সেখানেও যদি সেই বয় থাকে, কলকাতার লোকেরাই কি আর ধর্মপুত্তুর? তোকে আমি বদ্ধ বাড়ি দেখেই দেব, আপদ বালাই থাকবে না। মাসের শেষে 2-1খানা বাসন আর সামান্য যা জিনিসপত্র ছিল সব বিক্রি করে ঘরে তালা দিয়ে নিস্তারিণীর সঙ্গে মোক্ষদা কলকাতায় চলে গেল। শ্যামবাজারে রামদয়াল মিত্রমশাইয়ের বাড়িতে একজন কাজের লোক দরকার। মিত্রমশাই হাইকোর্টের উকিল। তার ছেলেরা সবাই উচ্চশিক্ষিত আর সচ্চরিত্র। নিস্তারিণী সেই বাড়িতে মোক্ষদাকে নিয়ে গেল। রামদয়াল বাবুর স্ত্রী মোক্ষদাকে অল্প বয়সী আর সুস্ত্রী দেখে প্রথমে একটু আপত্তি করেছিলেন। পরে যখন তার বৈধব্যের ইতিহাস আর গ্রাম ছাড়ার আসল কারণ শুনলেন, তখন রাজি হলেন। বাড়িতে আরও 2জন কাজের লোক ছিল। তাদের মধ্যে একজনকে বড় বউয়ের বাচ্চা সামলানোর ভার দিয়ে মোক্ষদাকে তার জায়গায় নিযুক্ত করলেন। রামদয়াল বাবুর স্ত্রী বুদ্ধিমতী, মিষ্টি করে কথা বলেন, দয়ামায়া আছে। তার সংসারে আশ্রয় পেয়ে মোক্ষদার কোনো অসুবিধা রইল না। মোক্ষদা 3 বছর চাকরি করল। মাঝে মাঝে ইচ্ছে হতো কিছুদিনের জন্য ছুটি নিয়ে একবার নিজের গ্রামে যায়, ঘরদুয়ারের এখন কি অবস্থা দেখে আসে। কিন্তু আবার মনে হতো আর সে শ্মশানে ফিরে গিয়ে লাভ কি? শ্রাবণ মাসে মিত্রগিন্নি জ্বরে পড়লেন, খুব ভুগলেন। সেরে ওঠার পরেও খুব দুর্বল, দাঁড়ালে মাথা ঘুরে বসে পড়েন। তাই পুজোর ছুটির সময় রামদয়ালবাবু সপরিবারে 3 মাস মধুপুরে গিয়ে থাকবেন বলে ঠিক করলেন। তার এক অ্যাটর্নি বন্ধু কালীপদবাবু সপরিবারে মধুপুর যাচ্ছিলেন। সেখানে তার নিজের 2টো পাশাপাশি বাড়ি আছে। তারই একটা রামদয়ালবাবু ভাড়া নিলেন। গাড়ি রিজার্ভ হল। যথাসময়ে রামদয়ালবাবু মধুপুরে পৌঁছলেন। অ্যাটর্নি বাবুরা তখনও পৌঁছননি। বাড়িতে পুজো করে তবে তাঁরা বেরোবেন। কয়েকদিন মধুপুরে মোক্ষদার বেশ আনন্দেই কেটে গেল। রামদয়ালবাবুর স্ত্রী যখন বিকেলে ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে বেরোতেন, মোক্ষদাও তাঁর সঙ্গে যেত। 3 বছর কলকাতার বাড়িতে থেকে তার প্রাণ হাঁফিয়ে উঠেছিল। খোলা মাঠে বেড়াতে পেয়ে মোক্ষদার বড় আরাম বোধ হল। পুজোর পর অ্যাটর্নি বাবুরা সদল বলে এসে পৌঁছলেন। সেদিন সন্ধ্যাবেলায় গিন্নিমার সঙ্গে বেরিয়ে এসে মোক্ষদা দেখল
বৈঠকখানা ঘরে তার মনিব আর পাশের বাড়ির অ্যাটর্নি বাবু দুজনে বসে কথা বলছেন। আপনি তো তামাক খান, আমাদের তো আবার উপাট নেই। আপনাকে একটা সিগারেট দিতে বলবো? দরকার কি, আমার গুড়গুড়িটা বরং আনিয়ে নিচ্ছি। বলে তিনি বাইরের বারান্দার প্রান্তে গিয়ে ডাক দিলেন, ভাজা ভাজা, আরে ও ভাজা। পাশের ঘরে মোক্ষদা বসে পান সাজছিল। ভজা ভজা নামটা শোনামাত্র সে কান খাড়া করল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। 2-3 বার ডাকাডাকির পর পাশের বাড়ি থেকে উঁচু গলায় উত্তর এলো, যে আজ্ঞে। ও কার কণ্ঠস্বর? মুখদার মাথার ভিতর বনবন করে ঘুরতে লাগলো। অ্যাটর্নি বাবু হাঁকলেন, আমার গুড়গুড়িটা নিয়ে আয় তো ভাজা। আগে যাই বাবু। মুখদার আর পান সাজা হল না। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। চুনের আঙুল আঁচলে মুছে কাঁপতে কাঁপতে বেরিয়ে এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে বৈঠকখানা ঘরের মাঝখানটা স্পষ্ট দেখা যায়। কিছুক্ষণ পরেই নল লাগানো প্রকাণ্ড ফর্সি হাতে অ্যাটর্নি বাবুর ভৃত্য এসে পড়ল। তার মুখের দিকে এক নজর মাত্র তাকিয়েই মুখ্যদার হাত পা একেবারে অবশ হয়ে এলো। পড়ে যাওয়ার ভয়ে সে দুহাতে সামনের দেওয়ালটায় ভর দিয়ে চোখ বুজে ফেলল। সেভাবে দাঁড়িয়ে থাকাও তার শক্তিতে কুলালো না। ধীরে ধীরে সেইখানে বসে পড়ল। বৈঠকখানা ঘরে অ্যাটর্নিবাবু বললেন, এ কি কলকে কই রে? তামাক সেজে আনিসনি? আগে বাবু, তা তো আপনি বলেননি। বেটা গয়লার বুদ্ধি দেখলেন উকিল বাবু। ভজা, যা তামাক সেজে নিয়ে আয়। আর খানিকটা তামাক, গোটা কতক টিকে, দেশলাইয়ের বাক্স, এই সবও নিয়ে আয়। এবার বুঝলি তো? আগে বাবু। ভজহরি চলে গেল। রামদয়াল বাবু বললেন, আপনি এ রত্নটি পেলেন কোথা? সে এক মস্ত ইতিহাস, উপন্যাসও বলা চলে। কিরকম? এই ধরুন 4 বছর আগের কথা। আচ্ছা। শরীর খারাপের জন্য ডাক্তারেরা আমাকে দিন কতক স্টিমারে করে বেড়াবার পরামর্শ দিয়েছিল। একটা স্টিম লঞ্চ ভাড়া করে পদ্মা নদীর উপর আমি ঘুরে বেড়াতাম। একদিন সন্ধ্যের পর ঘাট থেকে একটু দূরে ডেকে বসে আমি তামাক খাচ্ছি। চাঁদ উঠেছে, জলের শোভা দেখছি। এমন সময় দেখলাম খানিক দূরে একটা মানুষ একবার জল থেকে মাথা তুলছে, আবার ডুবছে। বাবারে! স্টিমারের 2 খালাসিকে তখন বললাম, ওরে, এই একটা মানুষ বোধহয় ডুবে যাচ্ছে, দেখ দেখ দেখি যদি তোরা ওকে বাঁচাতে পারিস। তারপর খালাসিরা নানা রকম কায়দা করে তাকে স্টিমারে এনে তুলল। যাক বাবা। রাম রাম, একেবারে উলঙ্গ মশাই। খালাসিরা তাকে একটা লুঙ্গি পরিয়ে দিল। বেটা অনেক জল খেয়ে ফেলেছিল। আর আমার সঙ্গে আমার ডাক্তারবাবু ছিলেন। তিনি ওকে বমি টমি করালেন, ব্র্যান্ডি খাওয়ালেন। আস্তে আস্তে বেটা সুস্থ হয়ে উঠল। ওই তিনিই হলেন এই ভজহরি। ও, তা কি করে ডুবেছিল তা কিছু বললো? বলল যে তার নাকি স্ত্রী মারা গেছে, আর সেই শোকে নাকি সে আত্মহত্যা করছিল। কাপড় কি হলো জিজ্ঞাসা করাতে সে বলল, কাপড় ডাঙায় রেখে জলে ঝাঁপ দিয়েছিলাম। আরো বলল যে ভাবলাম আমি তো মরছি, ধুতিখানা এখানেই ফেলে রাখি, কোনো গরিব কুড়িয়ে পেয়ে পড়ে বাঁচবে। বাবা, এ তো অদ্ভুত। অদ্ভুত তো বটেই। আমি ভাবলাম একাধারে এত পত্নী প্রেম আর বিশ্বপ্রেম তো একসঙ্গে দেখা যায় না মশাই। একে হাত ছাড়া করা চলবে না। চাকর হিসেবে স্টিমারেই ওকে রাখলাম। মাসখানেক পরে কলকাতায় ফিরে এলাম। তারপর থেকে আমি ওর বিয়ে দেবার চেষ্টা করেছি। বলেছি টাকা দিচ্ছি, দেশে গিয়ে আবার বিয়ে থা করে আয় যা। তা ও বেটা কিছুতেই রাজি হয় না। বলে, যার মুখে আগুন দিয়েছি তাকে যে ভুলতে পারি না হুজুর, বিয়ে আমি আর করব না। আশ্চর্য মানুষ তো। আশ্চর্য বই কি। মোক্ষদা আগের জায়গাতেই ছিল, কিন্তু এ সমস্ত কথাবার্তার একটা বর্ণ সে শুনতে পায়নি।
মৃত স্বামীকে জীবিত মূর্তিতে দেখেই সে অজ্ঞান হয়ে পড়েছিল। মোক্ষদার সঙ্গে ভজহরির গোপনে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কোনো পক্ষের মনিব পরিবারকে এ পর্যন্ত কিছুই জানানো হয়নি। মোক্ষদার ভারী লজ্জা করে। একদিন বেদবার মতো করে থেকে কেমন করে বলবো যে ও বাড়ির ভজা আমার স্বামী? লোকে যদি অবিশ্বাস করে তখন সাক্ষী প্রমাণ কোথায় পাবো? ভজাও তার মনিবকে বলতে সাহস করে না। তিনি শুনলেও হয়তো বিশ্বাসই করবেন না, হয়তো ভাববেন ও বাড়ির ওই সুন্দর ঝিটার ওপর তার লোভ পড়াতে ছুঁড়িকে রাজি করিয়ে এখন মিথ্যে কথা বলছে। জুতিয়ে হাড় ভেঙে দেবেন। এখন আর মোক্ষদা গিন্নিমার সঙ্গে বিকেলে বেড়াতে যায় না। বাড়ির লোক সবাই বেড়াতে বেরোলে স্বামীর সঙ্গে নিভৃতে সাক্ষাতের সুযোগ খুঁজে বেড়ায়, আর মাঝে মাঝে সে সুযোগ পেয়েও যায়। দুই বাড়ির বাগানের পিছন দিকে মস্ত একটা কামিনী ফুলের ঝাড় আছে, তার আড়ালে বসে দুজনে প্রায় কথাবার্তা বলে। প্রথম দিন মোক্ষদা জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে, তুই অমন কাজ কেন করতে গিয়েছিলি বল দেখি? এই থানায় যাচ্ছি বলে তোকে শাসিয়ে সেই যে বাড়ি থেকে বেরোলুম না, খানিক দূর গিয়ে ভাবলুম তুই হলি আমার আপন স্ত্রী, তোকে জেলে দেওয়াটা তো ভালো হবে না, তাই না? লোকে শুনলে কি বলবে বল দেখি? গায়ে থুতু দেবে যে। তার চেয়ে বরং অন্য রকমে তোকে জব্দ করাই ভালো। কি করলাম বলতো? মাছ তো খেতে তুই বড্ড ভালোবাসিস, মাছ না খেলেই তো তুই একেবারে ধর পড়িয়ে মরিস। তাই ভাবলাম দাঁড়া, তোকে জব্দ করছি, তোকে বিধবা করে তোর মাছ খাওয়া বন্ধ করছি শালি। এইটা ভেবেই তো ওই ধুতি আর গামছাটা ডাঙায় ছেড়ে রেখে পদ্মায় গিয়ে ঝাঁপ মেরেছিল। ধুতি গামছা এইসব ডাঙায় ছেড়ে গেছিলি কেন? দূর বোকামি, আমাদের গায়েরই তো ঘাট, তো সেই ধুতি আর গামছা ওখানে দেখে কেউ না কেউ তো চিনতে পারবে। আমার লাশ যদি ভেসে নাও ওঠে, তাহলেও বোঝা যাবে যে জলে ডুবে আমি আত্মহত্যা করেছি, তবে তো তোর মাছ খাওয়া বন্ধ হবে। তোর কি বুদ্ধি রে! আচ্ছা, যখন দেখলি যে বেঁচে আছিস তখন বাড়ি এলিনি কেন? চাকরি করছিলাম যে, ভেবেছিলাম মাস কতক চাকরি করে কিছু টাকা জমিয়ে গিয়ে তারপরে দেখিয়ে দেব যে আমি রোজগার করতে পারি কি না। তো দেশে গিয়ে শুনলাম তুইও নাকি কলকাতায় চাকরি করতে এসেছিস। সেই অবধি কত জায়গায় তোকে খুঁজেছি জানিস, কারো বাড়ির ঝিকে পথে দেখলেই অমনি তার পিছু নিয়েছি। কাউকে কাউকে তো জিজ্ঞাসাও করেছি, হ্যাঁ গা, রায়গঞ্জের মোক্ষদা গয়লানি কোথায় ঝিগিরি করে জানো? কেউ বলতেই পারল নি। পরদিন বিকেলে যখন কামিনী ঝাড়ের আড়ালে দুজনের দেখা হলো, তখন ভজহরি কলা পাতায় জড়ানো একখণ্ড ভাজা মাছ বের করল দেখে মোক্ষদা জিজ্ঞেস করল, মাছ আনলি কোত্থেকে রে? আর 4 বছর তুই মাছ খেতে পাসনি। আহা, তোর কত কষ্ট হয়েছে তাই না বল? তাই তোর জন্য এনেছি। পেলি কোথা? ওই বামুন ঠাকুর আজ ভাতের সঙ্গে আমায় মাছ দিয়েছিল। সে মাছ আমি নিজে খাইনি, তোর জন্য লুকিয়ে নিয়ে এসেছি, নে খা। অল্প দূরেই একটা খাল ছিল। মোক্ষদা 4 বছর পরে স্বামীর প্রসাদ খেয়ে সেই খালের জলে হাত মুখ ধুয়ে এসে আবার গল্প করতে বসল। প্রায় প্রতিদিনই দুজনের এমন দেখা হতে লাগল। প্রথম 2-4 মিনিটের বেশি দুজনে একসঙ্গে থাকত না। আস্তে আস্তে সাহস বেড়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরও বসে থাকত। ক্রমে তাদের পরামর্শ হয়েছে যে এখন বিদেশে যেতে চাইলে তা মঞ্জুর হবে না। মাস 2 পরে কলকাতায় ফিরে দুজনে কাজ ছেড়ে দেশে চলে যাবে, আর দুজনের সঞ্চিত টাকা দিয়ে গুটিকয়েক গরু কিনে বাড়িতে বসে জাতি ব্যবসা আরম্ভ করবে। 10-12 দিন কেটে গেল।
তারপর যথারীতি দুজনের দেখা হলো সেই কামিনী ঝোপের আড়ালে। কলকাতা থেকে ভজার মনিবের ইলিশ মাছ এসেছিল। বামুন ঠাকুরকে খোসামত করে বেশ বড় একখানা পেটির মাছ সেদিন ভজা জোগাড় করে রেখেছিল। খাসা মাছ রে। যখন ভাজছিল গন্ধে বাড়ি একেবারে মাত করে দিয়েছিল। দেখ দেখ কত বড় পেটিখানা তোর জন্য নিয়ে এসেছি দেখ। আজ আমার স্বাদ হয়েছে জানিস বউ, আমি তোকে হাতে করে খাইয়ে দেব। আয় দেখি এদিকে কাছে সরে আয়, আয় আয়, হাকা হাকা। মোক্ষদা হেসে স্বামীর কাজটি ঘেঁষে বসল। ভজা আদর করে বাম হাতে স্ত্রীর গলা ঝরিয়ে ধরে তাকে মাছ খাওয়াতে লাগল। কিন্তু হঠাৎ বাধা পড়ল। পিছনে কারোর প্রচণ্ড পদাঘাতে ভজহরি হুমড়ি খেয়ে মোক্ষদার গায়ের উপর পড়ে গেল। বাবা! চমক ভাঙলে দুজনে তাকিয়ে দেখল অ্যাটর্নি বাবুর বড় ছেলে বীরেন্দ্রবাবু বীর বিক্রমে চোখ লাল করে তাদের দিকে তাকিয়ে আছেন। তাকে দেখা মাত্র মোক্ষদা এঁটো মুখে ঘোমটা টেনে উঠে পালিয়ে গেল। ভজহরিও অতি কষ্টে উঠে দাঁড়াল। বীরেন্দ্রবাবু রাগে কাঁপতে লাগলেন। তবে রে হারামজাদা, ভারী যে সাধুগিরি ফলাতিস, হ্যাঁ? বলে তার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় কষিয়ে দিলেন। ভজহরি হাত দিয়ে মার আটকানোর চেষ্টা করতে করতে বলতে লাগলো, হুজুর হুজুর মারেন কেন? ও যে আমার স্ত্রী, আপন বিয়ে করা স্ত্রী হুজুর। আপন বিয়ে করা স্ত্রী? হ্যাঁ, তোর বিয়ে করা স্ত্রী বই কি? সে তো কবে মরে গেছে। ও ছুরিটাকে কি আমি চিনি না ভেবেছিস? ও তো উকিল বাবুর ঝি, বিধবা মানুষ। আর বদমাইশির জায়গা পেলি না হতভাগা গাধা। কদিন থেকেই আমার সন্দেহ হয়েছে। সন্দেহ হলেই তুইও দেখি এদিকে আসিস, আর ও বাড়ির ওই ঝি হারামজাদি ও এদিকে আসে। তাই আমি তককে তককে থেকে আজ এসে ধরেছি। চল বাবার কাছে, সব কথা তাকে গিয়ে বলছি। রাস্কেল, তিনি তোকে কি শাস্তি দেন দেখ খালি। বীরেন্দ্রবাবু হাঁপাতে হাঁপাতে বাসার দিকে চললেন। ভজহরি কাঁদতে কাঁদতে দুহাতে কোমর ধরে তার পেছন পেছন চলল। দুই বাড়ির লোকেরা বিকেলের বেড়ানো শেষ করে ফিরতেই কথাটা প্রচারিত হয়ে গেল। ভজহরি যে মোক্ষদাকে স্ত্রী বলে দাবি করছে তাও তাঁরা শুনলেন। মিত্রগিন্নি আর বড় বউয়ের কাছে মোক্ষদা কাঁদতে কাঁদতে সব কথাই খুলে বলল। তাঁরা বিশ্বাস করলেন, কিন্তু দু বাড়ির ছেলেরা বিশ্বাস করতে চাইলেন না। তখন রামদয়াল বাবুর বৈঠকখানায় ভজহরির বিচারের জন্য ফুল বেঞ্চ বসল। অ্যাটর্নি বাবু বললেন, আরে এর মীমাংসা তো সহজেই হতে পারে। ওই সুধাংশু, দুজনকে তুমি আলাদা আলাদা করে জেরা করো না। ওদের কথা যদি মিথ্যে হয়, জেরায় আর কতক্ষণ টিকবে? সুধাংশুবাবু তাই করলেন। মোক্ষদাকে নিজের স্ত্রীর জিম্মায় বসিয়ে রেখে ভজহরিকে ডেকে পাঠালেন। কোমরের ব্যথায় কাতরাতে কাতরাতে সে এসে মেঝে বসল। সুধাংশুবাবু তাকে ভালো মতন জেরা করলেন। তাদের বাড়িতে কখানা ঘর, কোন কোন মুখ ঘর, কোন ঘরে কি কি থাকত, যে পুকুরে তারা জল সরত সে পুকুর বাড়ির কোন দিকে, তার কটা ঘাট, সে পুকুরে যেতে হলে কোনো গাছের তলা দিয়ে যেতে হয় কিনা, সেগুলো কি কি গাছ, যাদের বাড়িতে মোক্ষদা কাজ করত তাদের নাম কি, ইত্যাদি প্রভৃতি। ভজহরির উত্তরগুলো সুধাংশুবাবু লিখে নিলেন। তারপর মোক্ষদার ডাক পড়ল। তাকে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করা হলো। দুজনের উত্তরে বিশেষ কোনো পার্থক্য পাওয়া গেল না। ভজহরি তখন স্ত্রীর ওপর সত্য সাব্যস্তের ডিক্রি পেল। মিত্রগিন্নি তার বাসার আস্তাবলের পাশের ঘরটা ভজহরি আর মোক্ষদার জন্য ঠিক করে দিলেন। তাঁরই পরামর্শে শুতে যাওয়ার আগে মোক্ষদা একটা বাটিতে কর্পূর মেশানো খানিকটা তারপিন তেল নিয়ে গিয়ে স্বামীর কোমরে অনেকক্ষণ ধরে মালিশ করে দিল। 1 মাস পরে কলকাতা ফিরে দুজনে যে যার কাজে ইস্তফা দিয়ে দিল। তারপর সঞ্চিত টাকা নিয়ে দেশে চলে গেল। সেখানে কুটিরের খানিক সংস্কার করে একটা গোয়াল ঘর তোলা হলো। গরু কিনে জাতি ব্যবসা শুরু করে দিল দুজনে মিলে।
দুধে যে কি পরিমাণ জল স্বচ্ছন্দে মেশানো যেতে পারে সে বিষয়ে তাদের কলকাতার অভিজ্ঞতা খুব কাজে লেগে গিয়েছিল। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প প্রেম ও প্রহার। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও রামদয়ালবাবুর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, ভজহরি সৌমিক মৈত্র, মোক্ষদা ও নিস্তারিণীর চরিত্রে শ্রমণা রায়চৌধুরী, দারোগাবাবু ও অ্যাটর্নিবাবু জয়দীপ সেন, সূত্রধার ও বীরেন্দ্রবাবু দেবব্রত ব্যানার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার অলিপা দে পাল, গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা, গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় কোথাও কোথাও সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।